এই যে কালো রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে, সেই বিল্ডিং এ কিন্তু 9 জন নিহত হন। এই 9 জনের মধ্যে 7 জন বাংলাদেশি, 2 জন ভারতীয়। এটা কোনো হোটেল নয়, এটা একটা আবাসিক জায়গা ছিল। সেই আবাসিক জায়গাকেই এখানকার স্থানীয়রা বাড়ি বানিয়ে ফেলেছে। কোন রাষ্ট্রের মরছে, কোন ধর্মের মরছে পরের কথা, আসলে মরছে মানুষ। অস্থায়ী নির্মাণ, এই ধরনের অবৈধ নির্মাণ, প্রশাসনের এক অংশকে হাতে রেখে এরকম ধরনের অস্থায়ী নির্মাণগুলো করে হোটেল করা হয়েছে। সংকীর্ণ একটা সিঁড়ি, হোটেলের নাম আল আকসা গেস্ট হাউস। এই সিঁড়ি দিয়েই মানুষকে হোটেলে উঠতে হয়, নামতে হয়। আমি সরাসরি যে বিল্ডিং এ এই কাণ্ডটা হয়েছে, প্রবলেমটা হয়েছে, এই বিল্ডিং এ আমি ছোটবেলায় থাকতাম। আই হ্যাভ স্টেড ইন দিস বিল্ডিং ফর মোর দ্যান 25 ইয়ার। 4 তলায় আমার বাড়ি ছিল। এখন ওখানে একটাও রেসিডেন্সিয়াল ফ্ল্যাট নেই, সব হয়ে গেছে টোটাল কমার্শিয়াল ইউজ। সেই মিনি বাংলাদেশের অন্যান্য হোটেলের ব্যবস্থা কি আছে? যদি সত্যি এটা অ্যাক্সিডেন্ট হয়, আগামী দিনে এরকম অ্যাক্সিডেন্ট যদি অন্য কোনো হোটেলে ঘটে থাকে, সেখানে অগ্নি নির্বাপন যন্ত্র কতটা আছে, দ্বিতীয় এক্সিট ব্যবস্থা আছে কিনা, যেখান দিয়ে এরকম অ্যাক্সিডেন্ট ঘটলে বের করা যাবে, আমরা সেই তুলে ধরবো আজকে আপনাদের। আসলে আমরা দাঁড়িয়ে আছি একেবারে কলকাতার মার্কিউ স্ট্রিটে, যেই দমকল বিভাগ আছে, যারা আগুন নেভানোর কাজে ব্যস্ত থাকেন, ঠিক সেইখানেই আমরা দাঁড়িয়ে আছি। যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এই দমকলের থেকে প্রায় 10 পা দূরে। কতটা দূরত্ব দেখে নিই, যে এই যে দমকলের পরেই কিন্তু ঠিক তার মাঝে পড়ছে একটা ইস্টার্ন ডায়াগনস্টিক সেন্টারের পরেই কিন্তু এই যে কালো রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে, সেই বিল্ডিং এ কিন্তু 9 জন নিহত হন। এই 9 জনের মধ্যে 7 জন বাংলাদেশি, 2 জন ভারতীয়। প্রশ্ন উঠছে যে এই এত সামনে দমকল, যাদের কাজই হলো বিপর্যয় মোকাবিলা করা, যাদের কাজই হলো আগুন নেভানো, এত কাছে থাকতেও কি করে এই অ্যাক্সিডেন্ট ঘটছে, এই প্রশ্ন তুলেছে স্বয়ং পশ্চিমবঙ্গের বর্তমান প্রশাসক বা পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল। যে এত সামনে দমকলের মতন একটা সংস্থা থাকতেও কি করে ভোর রাতে এইখানে আগুন লেগে 9 জনকে পুড়ে মরতে হলো, এই প্রশ্ন তুলছে স্বয়ং বর্তমান পশ্চিমবঙ্গ সরকার। তবে মার্কিউ স্ট্রিটের এই ঘটনাকে স্থানীয়রা বলছেন বা হোটেল ব্যবসায়ীরা বলছেন যে এটা অ্যাক্সিডেন্ট। গত 25 বছরের মানে মার্কিউ স্ট্রিটের বাংলাদেশিদের আসা যাওয়ায় এরকম ঘটনা ঘটেনি। আমরা আজ সরেজমিনে বেরিয়েছি যে মার্কিউ স্ট্রিটের এই ঘটনা, এই যে অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে না থাকার কারণে শর্ট সার্কিটে 7 জনের প্রাণ গেল। আসলেই কি এখানকার যে হোটেলগুলো আছে, এখানকার যারা শপিং মল আছে, তাদের কি সমস্ত ব্যবস্থা আছে? কারণ এরকম বহু জনবসতি জায়গায় হোটেল গড়ে উঠেছে। যেমনটা বলা হচ্ছিল যে এই যে হোটেল শিখা ইন সঙ্গে 5টা হোটেল এখানে যুক্ত রয়েছে, এবং এই 5টা হোটেলের এটা দেখলেই বোঝা যাবে, আমি ক্যামেরা পার্সন জ্যোতির্ময় দত্তকে বলবো, দেখলেই বোঝা যাচ্ছে এটা কোনো হোটেল নয়, এটা একটা আবাসিক জায়গা ছিল। সেই আবাসিক জায়গাকেই এখানকার স্থানীয়রা বাড়ি বানিয়ে ফেলেছে, হোটেল বানিয়ে ফেলেছে। সেই হোটেলেই কিন্তু চলতো ব্যবসা। কার উদ্যোগে? গত 35 বছরে বাম আমল ছিল, তারপর তৃণমূলের আমল, এখন বিজেপির আমল। দোষারোপ চলছে রাজনৈতিকভাবে একে অপরকে, কিন্তু পরের পর সরকার বদলাচ্ছে, আগুন জ্বলছে তা সত্ত্বেও। কেন? আমরা আজ এটাই লক্ষ্য নেব যে পশ্চিমবঙ্গের কলকাতার মার্কিউ স্ট্রিট, যাকে বাংলাদেশিরা মিনি বাংলাদেশ বলে, সেই মিনি বাংলাদেশের অন্যান্য হোটেলের ব্যবস্থা কি আছে? যদি সত্যি এটা অ্যাক্সিডেন্ট হয়, আগামী দিনে এরকম অ্যাক্সিডেন্ট যদি অন্য কোনো হোটেলে ঘটে থাকে, সেখানে অগ্নি নির্বাপন যন্ত্র কতটা আছে, দ্বিতীয় এক্সিট ব্যবস্থা আছে কিনা, যেখান দিয়ে এরকম অ্যাক্সিডেন্ট ঘটলে বের করা যাবে, আমরা সেই তুলে ধরবো আজকে আপনাদের। সরকারকে দেখবো না, সেফটি তো আমাদেরকে দেখতে হবে। সরকার যে আসবে সব একই করবে, আমাদেরকে তো নিজে সেফটি দেখতে হবে। সরকারকে যদি বললে হয়ে যেত, তাহলে আগে সরকারই ঠিক করে ফেলতো। এখন যে ম্যাডাম যে এসছেন অগ্নিমিত্রা পল, উনি যদি এই স্টেপটা নেন তাহলে তো খুব ভালো হবে। আমরাও চাই যে এই স্টেপ নেওয়া উচিত। অস্থায়ী নির্মাণ, অবৈধ নির্মাণ, যে নির্মাণের কোনো প্ল্যান নেই, কোনো সরকারের অনুমতি নেই, তা সত্ত্বেও এইখানে এই ধরনের অবৈধ নির্মাণ, প্রশাসনের এক অংশকে হাতে রেখে, একেবারে সরাসরি প্রশাসনের এইখানকার স্থানীয়দের মতে যে একাংশকে একদম ঘুষ দিয়ে বা হাতে রেখে এরকম ধরনের অস্থায়ী নির্মাণগুলো করে হোটেল করা হয়েছে। আমরা আরো তুলে ধরবো কলকাতার মার্কিউ স্ট্রিটের অন্যান্য হোটেলগুলোর কি পরিস্থিতি, কতটা আগুন নিয়ন্ত্রণ করার ব্যবস্থা আছে, কতটা দ্বিতীয় এক্সিট আছে, যেখানে আগুন লেগে গেলে অন্য কোনো জায়গা দিয়ে বের হতে পারবে এমন কোনো এক্সিট আছে কিনা,
আমরা আজকে তুলে ধরবো কলকাতার মার্কিউ স্ট্রিটের বিভিন্ন হোটেলের পক্ষ। এই যে চার মাথার মোড়, এটাকেই বলা হয় মার্কিউ স্ট্রিটের চার মাথার অংশ। আর এই চার মাথার মধ্যে আরো একাধিক হোটেল আছে যেখানে বাংলাদেশিরা এসে অবস্থান করেন। আমি দেখাবো আরো হোটেলগুলোর পরিস্থিতি, সেই হোটেলগুলোর কি পরিস্থিতি। এই যে ঠিক উল্টো দিকে যে আমরা যাচ্ছি ফ্যাশন কুডটা বলে যে দোকান আছে, সেই শপিং মলের পাশে আরেকটি দোকান এই হোটেল আছে, সেই হোটেলের পরিস্থিতি দেখাচ্ছি। এর গেট, সংকীর্ণ একটা সিঁড়ি, হোটেলের নাম আল আকসা গেস্ট হাউস। সংকীর্ণ সিঁড়ি, আমি সিঁড়ি দিয়ে উঠবো, দেখবো এখানে কারা আছে এখন কি। উল্টো দিকে ইলেকট্রিক মিটার এইভাবে খোলা অবস্থায় আছে। শর্ট সার্কিট যদি এখান থেকে হয়, মানুষ কিভাবে বেরিয়ে প্রাণে বাঁচবে। আমি যাচ্ছি সরু সংকীর্ণ একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই মানুষকে হোটেলে উঠতে হয়, নামতে হয়। আমি সরাসরি যাব। Breaking news, Airtel এখন Circle. গতকালের ঘটনার পর এখানকার এই ধরনের হোটেল যাদের অনুমতি আছে কিনা সেটা পরের প্রশ্ন। আমি দেখানোর চেষ্টা করছি যে এই ধরনের হোটেলে এর আগে বাংলাদেশিদের ঠিক করতো। মিটারের লাইন, ইলেকট্রিকের লাইন, চারতলা একটা হোটেল, সরু সংকীর্ণ সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই মানুষ যাতায়াত করতেন। আর এই যে আমি আবার দেখাই, এই যে ইলেকট্রিক দেখে বোঝা যাচ্ছে যে এখনো চলছে, এখানে মানুষ আছে। গতকালের পর আজকে এরা বন্ধ করে রেখেছে। বুধবার ঘটে আর বৃহস্পতিবার গেস্ট হাউস, এই গেস্ট হাউসে এইখানে যদি আগুন লাগে তাহলে মানুষ কিভাবে বেরিয়ে আসবে, এই প্রশ্ন এখানকার স্থানীয়দের, এই প্রশ্ন এখানকার প্রশাসনদের। যে বিগত প্রশাসন, বর্তমান প্রশাসন বিজেপি সরকার, তারা বলছে যে বিগত প্রশাসন এগুলোকে অনুমতি দিয়েছে, তারা এগুলো এখন পরিবর্তন করতে চাইছে, যে কারণে এই ধরনের হোটেলগুলো তারা বন্ধ করে দিচ্ছে। শিলাইনে আগুন লাগার পর এই ধরনের হোটেলগুলো তাদের নিজেদেরকে গুটিয়ে ফেলেছে, যত যাত্রী ছিল তাদেরকে সরিয়ে ফেলা হয়েছে, তারা এখন এইভাবে বন্ধ রেখেছে। আমি আরো দেখাবো মার্কিউ স্ট্রিটের অন্যান্য হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা। স্যার, এই যে এরকম ধরনের অবৈধ হোটেলগুলো গড়ে উঠেছে, মানুষ থাকছে, কি বলবেন এদের? মানুষের তো একটা মৃত্যুর ফাঁদ পেতে রেখেছে এরা। এটা তো কর্পোরেশনে দেখা উচিত না, আমরা কি করে বলতে পারি এই জিনিসটা? আমি তো কোনো লোকের বাড়িতে কি বলতে পারি না, বা বাড়িতে কি চেক করতে পারি না যে ও জল পাচ্ছে কি পাচ্ছে না। আর যদি জল পাচ্ছে না তো ওকে এই জিনিসটাকে ইনফর্ম করা উচিত কর্পোরেশনকে, যে আমি জল পাচ্ছি না, আপনি আমাকে কাইন্ডলি এটার ব্যবস্থা করুন। আপনি একটা সিস্টেম আছে গেস্ট হাউস চালাবার, পুলিশ লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ফায়ার এনওসি, এই সব জিনিসটা একের একসাথে জড়িত আছে। আপনি আজকে যদি ফায়ারের লাইসেন্স নিতে যাবেন অথবা ফায়ার এনওসি নিতে যাবেন, তাহলে আপনাকে প্রথম পুলিশ লাইসেন্স দেখাতে হবে, পুলিশ লাইসেন্স সঙ্গে আপনাকে ট্রেড লাইসেন্স দেখাতে হবে। আর যদি আপনি পুলিশ লাইসেন্স নিতে যাচ্ছেন, তাহলে পুলিশ লাইসেন্সের মধ্যে আপনাকে ফায়ার এনওসি দেখাতে হবে। তো পুলিশ লাইসেন্স ওরা কি করে পেয়েছে, অথবা ওরা ফায়ার এনওসি কি করে পেয়েছে, দ্যাট ইজ অল ইন্টারকানেক্টেড। তবুও পেয়ে গেছে, কি করে পেয়েছে, দ্যাট ইজ দ্য রেকর্ড অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য ফায়ার ডিপার্টমেন্ট। যে বিল্ডিং এ এই কাণ্ডটা হয়েছে, প্রবলেমটা হয়েছে, এই বিল্ডিং এ আমি ছোটবেলায় থাকতাম। আই হ্যাভ স্টেড ইন দিস বিল্ডিং ফর মোর দ্যান 25 ইয়ার। চারতলায় আমার বাড়ি ছিল, এখন ওখানে একটাও রেসিডেন্সিয়াল ফ্ল্যাট নেই, সব হয়ে গেছে টোটাল কমার্শিয়াল ইউজ, অল গেস্ট হাউস। রেসিডেন্সিয়াল এরিয়া, টোটাল রেসিডেন্সিয়াল বিল্ডিং ছিল এটা, পুরো বিল্ডিং 15 পিসফুল স্ট্রিটস। নেম ইজ ফ্লোরেন্স ম্যানশন। ফ্লোরেন্স ম্যানশন ইজ আ রেসিডেন্সিয়াল বিল্ডিং, ইট ইজ নো কমার্শিয়াল বিল্ডিং। গত 25 বছরের মার্কিউ স্ট্রিটের ইতিহাসে এরকম একটা আগুনের ঘটনা, এখানকার যারা স্থানীয় বা হোটেল ব্যবসায়ী তারা বলছেন এটি একটি নিছক দুর্ঘটনা, এবং এই দুর্ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে এর জন্য এই অঞ্চলের যে যমুনা ব্যাংকোয়েট আছে, সেই যমুনা ব্যাংকোয়েটে পুলিশ এবং স্থানীয় ব্যবসায়ীরা বসছেন যাতে এরকম ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে। দ্বিতীয়বার যাতে না ঘটে, কোন রাষ্ট্রের মরছে, কোন ধর্মের মরছে পরের কথা, আসলে মরছে মানুষ। সে মানুষ যাতে না মরে তার জন্য কোমর বেঁধে প্রস্তুত নিয়েছেন কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গের বর্তমান প্রশাসন এবং স্থানীয়রা। ক্যামেরায় জ্যোতির্ময় দত্তের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24 কলকাতা।